সুমিত, গতদিন কত অবধি আলোচনা করা হয়েছিল? স্যার, আগের দিন ডেট অফ পাবলিকেশন অবধি আলোচনা করা হয়েছিল। কি কি অবধি? ডেট অফ পাবলিকেশন। ডেট অফ পাবলিকেশন পুরো আলোচনা হয়ে গেছে? হ্যাঁ স্যার, ওই প্রবাবলি সেঞ্চুরি অবধি স্যার ওইটা বলেছিলেন। 1.4 F7। হ্যাঁ, ওটা বোঝা গেছে তো। হ্যাঁ স্যার, ওটা বোঝা গেছে স্যার। স্যার, আমার হ্যাঁ, একটা একটা জায়গায় কনফিউশন আছে। স্যার, নেম অফ বলো। দ্য পাবলিশার অ্যান্ড ডিস্ট্রিবিউটার ওখানটায় স্যার আসুন। ওখানে স্যার 1.4D1-এ স্যার দেখুন লাস্টের দিকে আছে স্যার, লাস্টের দিক ওই লন্ডন সাকসেস স্টেপস, তারপর লন্ডন কোলন দিয়ে সাকসেস স্টেপস, তারপর সেমি কোলন দিয়েছে, তারপর ওয়েকফিল্ড, তারপর কোলন দিয়ে এডুকেশনাল প্রোডাকশনস। স্যার, বাকি কোনো এক্সাম্পলে এইভাবে দেওয়া নেই, এখানে স্যার কোলন দেওয়ার পর। আরে এখানে দুটোই দিয়েছে, বুঝলে? পাবলিশার্স ডিস্ট্রিবিউটার দুটোই দিয়েছে। হ্যাঁ স্যার, এটাই মানে আমার একবার মনে হলো স্যার সেকেন্ড ডেটটা হ্যাঁ, ডিস্ট্রিবিউটার, তাই জন্য স্যার একবার জিজ্ঞাসা করে নিলাম। হ্যাঁ, বলো। আচ্ছা শোনো, ওই যে গত দিনের আলোচনার সময় ওর নামটা কি, দেবকান্ত দেবকান্ত একটা কোন ডেট নিয়ে বলছিলাম, তখন এই যে দেখো পেজ নাম্বার 41, রুল নাম্বার 1.F8, F8, রুল নাম্বার 1.4 F8, পেজ নাম্বার 49, পেয়েছো তো? সেখানে গিয়ে দেখো, ইফ টু অর মোর ডেটস আর ফাউন্ড অন দি ভেরিয়াস পার্টস অফ দ্য মাল্টিপার্ট আইটেম, that is when an item is published in various uh, in parts over a number of years, give the earlier and later or earliest and latest date separated by a hyphen। মানে কি বলছে, অনেক সময় হয় না মাল্টি ভলিউম, বলো, মাল্টি ভলিউম বই, যেমন হচ্ছে মাল্টি ভলিউম বই বলতে আমি যেটা বলছি সেটা হচ্ছে মনে করো রবীন্দ্র রচনাবলী, রবীন্দ্র রচনাবলী প্রকাশনা একটা বছর থেকে শুরু হলো, হয়তো একটা বছরে 4টে ভলিউম দিল, পরের বছরে আরো 4টে দিল। এইভাবে এই পাবলিকেশনটা একাধিক বছরের মধ্যে হতে পারে। যদি সেইটা হয় তাহলে বলছে প্রথম ভলিউমটা যেদিন পাবলিশড হয়েছে যে ইয়ারে সেইটা দেব, দিয়ে ড্যাশ দিয়ে আমরা লাস্ট যে ইয়ারের পাবলিকেশনটা হয়েছে সেইটা দেব। দেখো এখানে কমা দিয়ে রয়েছে 1968-19, মানে ড্যাশ না হাইফেন, 1973। পেয়েছো? হ্যাঁ স্যার, হলো। হ্যাঁ পেয়েছি। স্যার। হ্যাঁ, এবার যদি এমন হয় যে মাল্টিভলিউম বইয়ের পাবলিকেশন শুরু হয়েছে কিন্তু সেটা এখনো শেষ হয়নি, তাহলে দেখো তার পরের এক্সাম্পলটাই রয়েছে। দেখো, ইন ডেসক্রাইবিং এ মাল্টিপার্ট আইটেম দ্যাট ইজ নট ইয়েট কমপ্লিট, give the earliest or the earlier date only and follow it with a hyphen and 4 spaces, 4 লেটার বা 4 স্পেসেস। কেন বলছে দেখো 1968-এ শুরু হয়েছে, এখনো কমপ্লিট হয়নি, তাহলে যেদিনকে কমপ্লিট হবে সেই দিনকে আমরা এখানে সালটা লিখে দেব। তাহলে তার জন্য কি বলছে, 4 স্পেসেস হলো, 4টে স্পেস আমরা ছাড়বো, অর্থাৎ এক একটা স্পেসে এক একটা ডিজিট লিখতে পারবো, এই যে মানে নিউমারিক্যাল ডিজিট, সেইগুলো আমরা লিখতে পারবো, তাই 4 স্পেস ছাড়তে বলেছে। ব্যাপারটা বোঝা গেল? হুম, হলো। আচ্ছা, এর আগের দিনকে যেটা বলছিলাম, যে যদি পাবলিশার্স এর নাম আর প্লেস অফ পাবলিকেশন যদি না থাকে, তাহলে এস এল এবং এস এন দেব, দুটোকেই সেম স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে রাখবো। সেটারও একটা এক্সাম্পল এখানে রয়েছে, পেজ নাম্বার 42,
পেজ নাম্বার 42 তে রুল নাম্বার 1.4G1, রুল নাম্বার 1.4G1, সেখানে যাও, দেখো স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে SL, তারপরে স্পেস সেমিকোলন স্পেস দিয়ে SN স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ। দেখেছো? হ্যাঁ স্যার দেখেছি। হুম। ওই মানে আগের দিনকে মানে দুরকম আমাদের আলোচনার মধ্য থেকে উঠে আসলো অপশন। তার মধ্যে বললাম যে স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে দুটোই রাখি, তো দুটোরও একটা এক্সাম্পল আমরা এইখানে পেয়ে গেলাম। হলো? তাহলে অনেকটা আরেকটু ক্লিয়ার হলো। তো এবার দেখো, একটা জিনিস হচ্ছে রুলের মধ্যে প্রচুর কিছু আছে, যখন তোমাদের সময় টময় থাকবে একটু দেখবে, আর যেইগুলো বিশেষ বিশেষ প্রয়োজন সেইগুলো সবই আমি আলোচনা করে দেব। তার মধ্যে দু একটা মিস তো হতেই পারে, সেইগুলো পরে দেখা যাবে। ঠিক আছে? আচ্ছা, এবারে হচ্ছে আহ একটা বিষয় হচ্ছে ক্যাটালগিং প্র্যাকটিসের সাথে, আসলে আমার এতগুলো পেপার আছে তো দিনে একবার ক্লাস না নিয়ে দরকারে দুবারও ক্লাস নিতে হতে পারে। তো তার জন্য আগে মেটেরিয়াল প্রোভাইড করার দরকার। তাহলে আপাতত তো রিয়াই এগুলো প্রথম দফায় লিখে পোস্ট করছো, তাহলে আমি ওই যে 206 এর ওই যে লাইব্রেরি ম্যানেজমেন্ট, লাইব্রেরি সিস্টেম ম্যানেজমেন্ট বোধহয় পেপারটার নাম, তার কিছু মেটেরিয়াল রিয়া তোমাকে পোস্ট করে দিলে খাতায় লিখে আবার তোমাদের গ্রুপে পোস্ট করে দিতে পারবে? তোমার হাতে সময় আছে তো? হ্যাঁ স্যার, এখন তো কোনো কাজ নেই, কোনো ক্লাস তো হচ্ছে না, অসুবিধা নেই কিছু। আচ্ছা, তাহলে আমি ওইটা দেখে, সেটা আজ হোক কাল হোক, হ্যাঁ, আমি বেশ কিছু পেজ পাঠিয়ে দেব, তারপরে ওগুলো লিখবে। অ্যাকচুয়ালি 206 এ একটা প্রজেক্ট করতে হবে তোমার। হলো? এমনি যেটা অ্যাকচুয়ালি ওটার মধ্যে একটু লিখে মানে তোমরা একটু দেখবে, সেখানে কিন্তু দুটো জিনিস আছে। সেখানে বিষয়টা হচ্ছে, রিয়া তোমার মাইক্রোফোনটা অফ করে নাও। হুম। তো মানে এরকম অনেকেরই আছে, এই কি বলা যায়, ওই সিলেবাসটা একটু দেখবে, যে 206 এ একটা রয়েছে লাইব্রেরি ভিজিট। কোনো লাইব্রেরিতে ভিজিট করে, এই যে আমাদের যে স্টাডি ট্যুর, আমি জানি না তোমরা শুনেছিলে কিনা, গত বছর একটা স্টাডি ট্যুরের প্ল্যান হয়েছিল, তোমরা তাতে ইনভলভ ছিলে না। তো সেটা তো গত বছর এপ্রিল মাসে হওয়ার কথা ছিল। তারপরে তো এই কোভিড পিরিয়ড মানে কোভিড ডিক্লারেশনের ফলে তো আর যাওয়া হয়নি। তার আগে অনেক বছরই স্টুডেন্টরা এরকম বিভিন্ন জায়গায় গেছে, নামে স্টাডি ট্যুর। দু একটা লাইব্রেরি যে ভিজিট হয় সেটাও ঠিক, আর তার সাথে অনেক জায়গায় ঘোরা টোরা ইত্যাদি। ওরা বোধহয় সিকিম গেছিল, তারপরে আরো যেন বেশ অনেকগুলো স্পটে বেশ কয়েক বছর পর 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 ঘোরা হয়েছে, কিন্তু গত বছরই দুটো ব্যাচের প্রায় 50-52 জন যাবে বলে সব ঠিকঠাক। তারপরে ট্যুর অপারেটরকে টাকাও দিয়ে দেওয়া হয়েছে। তো জানা স্যার তো টাকা ফেরতই পাচ্ছে না ট্যুর অপারেটরের কাছ থেকে, এইভাবেই ওটা আটকে। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে এবারে তো আর ওটার ভাবারই কোনো মানে অবকাশ নেই। তো ব্যাপারটা হচ্ছে যে আমরা অনলাইন অ্যাভেলেবল ইনফরমেশনের উপরে ভিত্তি করে এইরকম একটা প্রজেক্ট জমা দেব। তাহলে সেই প্রজেক্টের কাজ তোমাদের বোঝাতে গেলে তার আগে একটু থিওরিটিক্যাল ফাউন্ডেশন দরকার। তাহলে 206 এর আমি প্রথমে তোমাদের ওই যে ইউনিট 1, 2, 3 এইভাবে না, আমি একটা ইউনিট মানে যেখান থেকে মূলত প্রজেক্টটা করাবো ভেবে রেখেছি, সেই জায়গাটা আগে একটু আলোচনা করে নেব। তা আমি রিয়ার কাছে পাঠিয়ে দেবো, রিয়া লিখে তোমাদের গ্রুপে পোস্ট করলে তোমরা লিখে নেবে, তারপরে আমি আলোচনা করে দেবো, বুঝিয়ে। হুম। তাহলে এখন যে বিষয়টা হলো, তাহলে দেখো, এই 8টা এরিয়ার মধ্যে প্রথম এরিয়া, আহ এই 8 কি হলো,
একটু দাঁড়াও, কিছু একটা গন্ডগোল হচ্ছে, বুঝতে পারলে? আমার ফোনে একটু আমি কিছু একটা গন্ডগোল করে, বুঝেছো? যার ফলে আমি কিছু খুঁজে পাচ্ছি না। তো মুশকিলটা হচ্ছে আমার ছেলেও এই মুহূর্তে বাড়িতে নেই। দাঁড়াও, আমি দেখছি কিভাবে কি করা যায়। বলো, তোমরা শুনতে পাচ্ছো? হ্যাঁ স্যার, হ্যাঁ শুনতে স্যার, পাচ্ছি। শুনতে পাচ্ছি আমরা। শুনতে পাচ্ছো? তাহলে চলুক, তাহলে ডিস্টার্ব করে দরকার নেই। শুনতে পেলেই ঠিক আছে, আর আমি তোমাদের কথাও শুনলাম। হ্যাঁ, স্ক্রিনটা একটু আমার মানে সে হাত পড়ে গেছিল, যার ফলে একটা কেমন কেমন হয়ে গেছে। যাই হোক, এখন যেটা বলছি সেটা হচ্ছে যে আমরা এখন ক্যাটালগের অ্যাংলো আমেরিকান ক্যাটালগিং রুলস অনুযায়ী কোনো ডকুমেন্টের ডেসক্রিপশন পার্ট লিখতে গেলে আমরা জেনেছি যে 8টা এরিয়ায় ডেসক্রিপশন লিখতে হবে। এই 8টা এরিয়া আমরা কি ঠিক করেছি যে ডিটেলস অফ ইনফরমেশনের পয়েন্ট অফ ভিউতে আমরা ফার্স্ট লেভেল, সেকেন্ড লেভেল, থার্ড লেভেলের মধ্যে আমরা ঠিক করেছি সেকেন্ড লেভেল অফ ডেসক্রিপশন। তো আমরা বই থেকে, রুল থেকে সেকেন্ড লেভেল অফ ডেসক্রিপশনটাও লিখে নিয়েছি, কিন্তু ওইটা দেওয়া আছে একটা প্যারাগ্রাফের মধ্যে। তো আমি বলেছিলাম যে এটা রুল একটা প্যারাগ্রাফে বলে দিয়েছে। তো লাইব্রেরি কনভেনশনালি, বিভিন্ন লাইব্রেরি কি করে, এই 8টা এরিয়ায় যখন হাতে লিখে ম্যানুয়ালি যখন ক্যাটালগ করে, তখন এই 8টা এরিয়া একসাথে লেখাটা একটু মুশকিল হয়ে যায়। সেই জন্য মানে কনজাস্টেড, দেখতে অসুবিধে হয়। সেই কারণে একটা কনভেনশনালি ঠিক করেছে যে এই 8টা এরিয়া 4টে প্যারাগ্রাফে ভাগ করে লিখবে। তাহলে প্রথম প্যারাগ্রাফে প্রথম 4টে এরিয়া থাকবে, তারপরে ফুল স্টপ দিয়ে নেক্সট প্যারাগ্রাফে আসবে। মানে এই যে ইয়ার অফ পাবলিকেশন হয়ে যাওয়ার পরে আমরা ফুল স্টপ দেবো, দেওয়ার পরে নেক্সট লাইনে আবার সেকেন্ড ইন্ডেনশন থেকে লেখা শুরু করব, ফিফথ অ্যান্ড সিক্সথ এরিয়া। তাহলে ফিফথ এরিয়াটা কি? ফিজিক্যাল ডেসক্রিপশন হলো ফিফথ এরিয়া, হচ্ছে তাই তো, ফিজিক্যাল ডেসক্রিপশন ফিফথ এরিয়া। এই ফিফথ এরিয়াটা তোমরা এই যে বইয়ের যেহেতু ক্যাটালগ করছি, তাহলে বইয়ের ক্যাটালগের ক্ষেত্রে ফিজিক্যাল ডেসক্রিপশন অর্থাৎ 2.5-এ আমরা যাই। পেজ নাম্বার 71-এ দেখো 2.5 ফিজিক্যাল ডেসক্রিপশন এরিয়া। আর দেখো, আমি যেহেতু পড়ানোর সময় সময়টা যাতে তোমাদের সঙ্গে আলোচনা করার সময় সময়টা যাতে কম লাগে, যার জন্য আমি পেজ নাম্বার বলছি, কিন্তু তোমরা একটু নিজেরা পেজ নাম্বার কিভাবে দেখতে হয় সবই তোমাদের বলে দেওয়া আছে। সেইগুলো একটু সেই রকম ভাবে একটু নিজেরা দেখার বিষয়টাকে মাথায় রাখ। তাহলে এই যে ফিফথ এরিয়ার নাম হচ্ছে ফিজিক্যাল ডেসক্রিপশন। এই ফিজিক্যাল ডেসক্রিপশনের মধ্যে আমাদের আবার এখানে কতগুলো এলিমেন্ট অফ ইনফরমেশন আমাদের প্রোভাইড করতে হবে। তার মধ্যে প্রথম এলিমেন্ট অফ ইনফরমেশন হচ্ছে নাম্বার অফ ভলিউমস অ্যান্ড অর পেজিনেশন। নাম্বার অফ, দেখো পেজ নাম্বার 72-তে যাও, রুল নাম্বার 2.5b-তে আসো, দেখবে নাম্বার অফ ভলিউমস অ্যান্ড অর পেজিনেশন। পেয়েছো? এবারে একটা জিনিস মানে তোমাদের বলি, সেটা হচ্ছে তোমরা সেকেন্ড লেভেল অফ ডেসক্রিপশন যেটা লিখেছো সেইখানে দেখে নাও ওই জায়গাটা বার করে, কিংবা রুলের বইয়ে পেজ নাম্বার 15 সেটা বার করো, বার করে দেখো যে ইয়ার অফ পাবলিকেশন হয়ে যাওয়ার পর ফুল স্টপ, স্পেস, ড্যাশ, স্পেস দিয়ে বলা আছে এক্সটেন্ট অফ আইটেম। হলো কটা এলিমেন্ট রয়েছে এখানে? প্রথম এলিমেন্ট অফ ইনফরমেশন অফ দ্য ফিফথ এরিয়া, দ্যাট ইজ ফিজিক্যাল ডেসক্রিপশন এরিয়া, ফার্স্ট ইনফরমেশনটা রয়েছে এক্সটেন্ট অফ আইটেম, তারপরে স্পেস কোলন স্পেস দিয়ে আদার ফিজিক্যাল ডিটেলস, তারপরে সেমিকোলন দিয়ে আমরা ডাইমেনশনস দেব। এই তিনটে এলিমেন্ট অফ ইনফরমেশন, এক্সটেন্ট অফ আইটেম, স্পেস কোলন স্পেস আদার ফিজিক্যাল ডিটেলস, তারপরে স্পেস সেমিকোলন স্পেস ডাইমেনশন, এই তিনটে তথ্য দিতে হবে। বোঝা গেল? পাওয়া গেল তো? হ্যাঁ স্যার, পাওয়া গেছে। হ্যাঁ, তাহলে এর মধ্যে এই যে এক্সটেন্ট অফ আইটেম, এক্সটেন্ট অফ আইটেমের মধ্যে এই যে বই আমরা যখন মনোগ্রাফের ক্যাটালগ করব, প্রিন্টেড ডকুমেন্ট মনোগ্রাফস,
সেই ক্ষেত্রে এই এক্সটেন্ট অফ আইটেমটার অ্যাকচুয়ালি যে ইনফরমেশনটা দিতে হবে তার জন্য একটা স্পেসিফিক নামকরণ আছে, সেটা হচ্ছে নাম্বার অফ ভলিউমস অ্যান্ড অর পেজিনেশন। অ্যাকচুয়ালি এটা হচ্ছে এক্সটেন্ট অফ আইটেম, যে ডকুমেন্টের আমরা ডেসক্রিপশন করছি সেটার এক্সটেনশনটা কত। হলো, এবার বই যদি হয় তাহলে বলছে যে তুমি ভলিউম অথবা পেজিনেশন উল্লেখ করো। হলো, তাতে কি বলছে দেখো, তারপরে লেখা আছে সিঙ্গেল ভলিউম বই। তাহলে সিঙ্গেল ভলিউম বই হলে আমরা পেজ নাম্বার উল্লেখ করব, আর যদি মাল্টি ভলিউম বই হয় তাহলে আমরা শুধু ভলিউম নাম্বার লিখবো। দেখো পেজ নাম্বার 75, 75 এর মাঝামাঝি জায়গায় এসে দেখো এই যে রুল নাম্বার 2.5B17, রুল নাম্বার 2.5B17, তার উপরে রয়েছে দেখো পাবলিকেশন ইন মোর দ্যান ওয়ান ভলিউম। যদি পাবলিকেশনটা মোর দ্যান ওয়ান ভলিউম হয় তাহলে বলছে যে গিভ দ্য নাম্বার অফ volume, give the number of volumes of a printed monograph in more than one physical, in more than one physical volume। তার মানে যদি এটা মাল্টি ভলিউম বই হয় তাহলে আমরা ভলিউমের সংখ্যা লিখে আমরা ভলিউমের জন্য ভি দেব। দেখো এখানে একটা স্পেস দিয়ে তারপরে কিন্তু ভিটা রয়েছে, তাহলে ভিটা আমরা অ্যাব্রিভিয়েট করলাম। তো আমরা বড় একটা অ্যাব্রিভিয়েশন এখনো পর্যন্ত মানে দেখার জন্য দেখিনি, তাই এখন একটু দেখে নিই যে এই যে ভি দিলাম তাহলে এটা অ্যাব্রিভিয়েশন লিস্ট থেকে পাবো। তাহলে অ্যাব্রিভিয়েশন রুলে রয়েছে পেজ নাম্বার 600, তাহলে যাও পেজ নাম্বার 600-এ একবার একটু দেখে নাও, মাঝে মধ্যে তো দেখা উচিত। এইখানে দেখো পেজ নাম্বার 600-এ কিন্তু বলে দিয়েছে যে কোথায় কোথায় আমরা অ্যাব্রিভিয়েশন ইউজ করতে পারি। এই যে রুলগুলো বলে দিয়েছে দেখো, হেডিং, ইউনিফর্ম টাইটেলস, টাইটেল অ্যান্ড স্টেটমেন্ট অফ রেসপন্সিবিলিটি, তারপরে কি আদার পার্টস অফ দ্য ক্যাটালগ এন্ট্রি। হলো, তাহলে এইখানে কিন্তু বলে দিয়েছে কোথায় কোথায় আমরা অ্যাব্রিভিয়েট করতে পারবো। তাহলে সোফার আমরা যে এরিয়াগুলো আলোচনা করেছি সেই এরিয়ার মধ্যে এইখানে একটা ছিল যে এডিশন। হলো, এডিশনের ক্ষেত্রে আমরা বলেছি সেকেন্ড এডিশন 2ND, তারপরে ইডি, এডিশনের আমরা ইডিটা ব্যবহার করব। তাহলে দেখো এইখানে অ্যালফাবেটিক্যাল অর্ডারে অ্যাব্রিভিয়েশনের লিস্ট গুলো দিয়ে দেওয়া আছে। তাহলে এডিশনে যাও, এডিশন, এডিশন অ্যালফাবেটিক্যাল অর্ডারে একটু দেখো, এটার আমি পেজ নাম্বার বলছি না, তোমরা একটু দেখে নাও। এডিশন পেয়েছো? এডিশন, হ্যাঁ স্যার পেয়েছি। হ্যাঁ স্যার পেয়েছি। হ্যাঁ 602 হ্যাঁ পেজের স্যার। হচ্ছে ওই যে নেক্সট সেকেন্ড কলামে রয়েছে দেখো এডিশন, আবার একটা ড্যাশ দিয়ে এস, মানে যদি এডিশনস হয়, তাহলে যদি শুধু এডিশন হয় তাহলে ইডি ডট, দেখেছো ইডি ডট। হলো, আর যদি এডিশনস প্রকাশ করতে হয় তাহলে ইডিএস ডট। ক্লিয়ার? এরপরে এখন যেটা বললাম ভলিউম, তাহলে ভলিউমের অ্যাব্রিভিয়েশন লিস্টে কি বলেছে একবার একটু চেক করে দেখি। দেখো ভলিউমের অ্যাব্রিভিয়েশন লিস্ট পেয়েছো? হ্যাঁ স্যার হ্যাঁ পেয়েছি। স্যার। পেজ নাম্বার 604, দেখো ভলিউম, তারপরে একটা এসও রয়েছে, মানে যদি ভলিউমস হয় তাহলে দেখো এখানে ভি দেওয়া রয়েছে। হলো, আবার ভিও এলও দেওয়া আছে, আবার ভিও এল এসও দেওয়া আছে। হলো, তার একটা ফুটনোটও দেওয়া আছে। হলো, এগুলো কিন্তু আমি তোমাদের এর অ্যাপ্লিকেশন কখন কোথায় হবে সেইগুলো পরে মানে তোমাদের বলবো। হলো, তাহলে এবার যদি কতগুলো ভলিউমের বই এটা যদি উল্লেখ করতে হয় তাহলে ভলিউমের সংখ্যা লিখে ভি দিতে হবে। হলো, আর যদি কি বলা যায় কোনো পার্টিকুলার ভলিউমকে উল্লেখ করতে হয়, যেমন ভলিউম 4 যদি উল্লেখ করি
তাহলে লিখবো এই যে মানে আগে কি বলা যায় ভলিউম দেব, তারপরে সংখ্যাটা। তাহলে এইখানে ভলিউমের জন্য স্মল ভি, তারপরে স্মল ভিও এল, তারপরে স্মল ভিও এল এস, এই তিনটে অপশন এখানে বলা আছে বিভিন্ন জায়গার অ্যাপ্লিকেশন পয়েন্ট অফ ভিউতে। এখানে ফুটনোট 10 দেওয়া রয়েছে, এবার 10-এ দেখো ইউজ অ্যাট দ্য বিগিনিং অফ দ্য স্টেটমেন্ট অ্যান্ড বিফোর এ কি রোমান নিউমারাল। হলো? তাহলে আমরা এইগুলো এই ব্যবহারগুলো আমি পরে তোমাদের দেখ মানে পরে আলোচনা, আপাতত শুধু এইটুকু মানে বুঝে রাখো। তাহলে সিঙ্গেল ভলিউম বই যদি হয় তাহলে আমরা পেজিনেশন দেব, পেজ নাম্বার। ঠিক আছে, ক্লিয়ার হলো? এবার পেজ নাম্বারের বিষয়টা একটু মাথায় রাখ, পরে এগুলো পড়ে নেব, যেভাবে পেজ দেওয়া আছে সেইভাবে। আপাতত শুধু পেজ বলি। অনেক সময় যদি এইখানে দেখো এক্সাম্পল রয়েছে 327 পেজ, 321 লিভস, যদি লিভসে প্রকাশিত হয় তাহলে 321 লিভস। অনেক সময় কলম দিয়ে হয়, কলম কাউন্টিং হয়, তাহলে 381 কলমস, এইরকম। হলো? বাকিগুলো কিন্তু আপাতত আমাদের বড় একটা বিশেষ, আমি যেটা বলছি শুধু সেই জায়গাটা দেয়। হলো? সেটা হচ্ছে কি, যে পেজ নাম্বার অনেক সময় দু রকম ভাবে দেওয়া থাকে। কোনো বইয়ের দেখবে প্রথম যুগের প্রিলিমিনারি পেজগুলো সব হচ্ছে অ্যারাবিক নিউমারালসে দেওয়া থাকে, আর হচ্ছে যদি এই তারপরে টেক্সচুয়াল পেজগুলো কি বলা যায় ইন্দো অ্যারাবিক নিউমারালসে দেওয়া থাকে। অনেক সময় প্রিলিমিনারি পেজগুলো রোমান নিউমারালসে দেওয়া থাকে, আর টেক্সচুয়াল পেজগুলো ইন্দো অ্যারাবিক নিউমারালসে প্রকাশ করা হয়ে থাকে। তাই তো? এরকম আমরা বই দেখি। তাহলে সেই জাতীয় বইয়ের ক্ষেত্রে বলছে যে ইন্দো অ্যারাবিক নিউমারালস এর লাস্ট নাম্বার, এই ভুল বললাম, প্রিলিমিনারি পেজের যেটা কি বলা যায় রোমান নাম্বারে রয়েছে তার লাস্ট নাম্বারটা আমরা দেখব। হলো? এই যে অ্যাংলো আমেরিকান ক্যাটালগিং রুলস এর ক্ষেত্রে দেখো প্রিলিমিনারি গুলো রোমান নাম্বারে রয়েছে, তাহলে রোমান নিউমারালসে রয়েছে, তাহলে তার লাস্ট নাম্বার দেখো 1 থেকে শুরু হয়েছে আর এক্স এক্স ভিতে গিয়ে শেষ হয়েছে। ঠিক বললাম আমি? বইটা দেখেছো? দেখো 20 হ্যাঁ আর স্যার, 5 এটাই রয়েছে। 25-এ, হ্যাঁ হ্যাঁ 25-এ স্যার, গিয়ে শেষ, এক্সেস। 25-এ গিয়ে শেষ হয়েছে। তারপরে দেখো 1 দিয়ে কি বলা যায় আহ ইন্দো অ্যারাবিক নিউমারালস 1 দিয়ে পেজ নাম্বার শুরু হয়েছে আর কোথায় গিয়ে শেষ হয়েছে? 677। 377-এ গিয়ে শেষ হয়েছে। অ্যাকচুয়ালি তার পরেও একটা পেজ 677 স্যার, আছে, 677। হ্যাঁ, কিন্তু এখানে নাম্বারিং তাই করা আছে, তারপরেও একটা পেজ আছে, সেখানে কিছু তথ্যও আছে কিন্তু তার পেজিনেশন দেওয়া নেই। তাই তো? তাহলে ঠিক আছে, একটু সহজ। তাহলে এই বইটার মধ্যে পেজ আছে কত? তাহলে প্রিলিমিনারি পেজ আছে 1 2 এক্স এক্স ভি, মানে কত হলো? 25। আর টেক্সচুয়াল পেজ রয়েছে ইন্দো অ্যারাবিক নিউমারালসে 1 থেকে শুরু করে 667। হলো? তাহলে এই রকম যদি হয়, আচ্ছা তার আগে বেসিক পয়েন্টটা শুনে নাও, আমরা এখানে কত থেকে কত এত অব্দি দেবো, এতগুলো তথ্য দেবো না, আমরা দেব কতগুলো পেজ আছে শুধু সেই তথ্যটা, কতগুলো পেজ আছে সেই তথ্যটা, এই মানে তার লাস্ট নাম্বারটা। হলো? তাহলে দেখো এইখানে যদি তোমার প্রিলিমিনারি পেজ একটা নিউমারালসে থাকে আর টেক্সচুয়াল পেজ অন্য একটি নিউমারালসে থাকে, তাহলে আমরা এই যে
রোমান নাম্বারে প্রিলিমিনারি পেজ যেগুলো আছে তার লাস্ট নাম্বারটা দেব। দেখো এইখানে ফোর্থ এক্সাম্পলে তোমাদের বইয়ের পেজ নাম্বার 72 তে ফোর্থ এক্সাম্পলে দিয়ে দেওয়া আছে যে এক্স ভি আই আই, তার মানে হচ্ছে কত, 17 প্রিলিমিনারি পেজ। আর আমাদের এই বইয়ের এক্সাম্পলটা হচ্ছে কত, এক্স এক্স ভি, মানে 25টা। তাহলে সেই ক্ষেত্রে আমরা পেজিনেশন যখন উল্লেখ করব, তাহলে আমরা নেক্সট প্যারাগ্রাফ অর্থাৎ নেক্সট লাইনে যাব, তার সেকেন্ড ইন্ডেনশন থেকে এক্স এক্স ভি লিখবো, লিখে কমা দেব, তারপরে টেক্সচুয়াল পেজ আছে 677, তাহলে 677 বলে এইখানে পেজের বিষয়টা সেটাও সংক্ষেপে পি লিখবো, এটা ছোট হাতের পি দেব। দেখো এইখানে তোমাদের এক্সাম্পলটা দিয়ে দেওয়া আছে, বোঝা গেল কিনা দেখো। এইভাবে আমরা পেজ নাম্বার দেব, বুঝেছো? 7868 আরে কি দেবকান্ত, তুমি স্পিকার অন করে রাখছো কেন? না স্যার, কিছু গন্ডগোল হচ্ছে, ও আপনা আপনি হয়ে যাচ্ছে, আমি কিছু স্যার করছি না। আচ্ছা, তাহলে ব্যাপারটা বোঝা গেল। দেখো, তাহলে নর্মাল এইরকম পেজ নাম্বার থাকলে আমরা এইভাবে দেব। তার মানে যদি প্রিলিমিনারি পেজ থাকে তাহলে প্রিলিমিনারি পেজের লাস্ট নাম্বার দেব, আবার টেক্সচুয়াল পেজ যদি থাকে তাহলে আমরা কমা দিয়ে টেক্সচুয়াল পেজের নাম্বার লাস্ট নাম্বার। যদি এরকম প্রিলিমিনারি পেজ আছে কিন্তু আলাদা করে এই রোমান নাম্বার দেওয়া নেই, প্রথম থেকেই ইন্দো অ্যারাবিক নিউমারালস এ নাম্বারিং করা আছে, তাহলে ইন্দো অ্যারাবিক নিউমারালস এর যে লাস্ট নাম্বার সেই নাম্বারটাই উল্লেখ করব পেজিনেশন। বোঝা গেল? বোঝা গেল তো? এবার হ্যাঁ আমাদের স্যার। তোমাদের এই প্রিয়া, প্রিয়া রায়, বোঝা গেছে? প্রিয়া আছো? তোমাদের প্রিয়া রায় আছে তো একজন কেউ, নাকি আজ বনিতা মনে রায়? হয় ক্লাসে হ্যাঁ ক্লাসে স্যার, জয়েন আছে ও, করেনি কিন্তু প্রিয়া। জয়েন করেনি ও। কে কে জয়েন করেনি একটু দেখে বলো তো দেখি। একটু দেখে বলো কে কে স্যার জয়েন করে। অভিজিৎ জয়েন করেনি, তারপর দাঁড়াও আমি লিখে রাখি, দাঁড়াও। অভিজিৎ, তারপর তারপর স্যার তারপর কে? প্রিয়া জয়েন করেনি, প্রিয়া, তারপর তারপর স্যার সমীরণ জয়েন করেনি, আর 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 একজন কে? আর নাইম আক্তার মনে হয় জয়েন করেনি স্যার। নাইম। আর স্যার নিউটন জয়েন করেনি। হ্যাঁ, কিন্তু নিউটন তো প্রথমে স্যার জয়েন করেছিল, নিউটন করেনি। স্যার নিউটন কি শো করছে না স্যার? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। স্যার, এবার বলো ক্লাস জিজ্ঞেস শুরু করো। হওয়ার আগে অভিজিৎ আমাকে মেসেজ করেছিল। ও বলছিল যে স্যার যদি কিছু জিজ্ঞাসা করেন তাহলে আপনাকে বলে দিতে, যে ওর আজকে ভ্যাকসিনেশন আছে, তাই ও ভ্যাকসিনেশন মানে ভ্যাকসিন নিতে গেছে, তাই ও ক্লাসটা করতে পারবে না। বাহ বাহ, এ অনেক এদের ই থাকে এদের, এই যে আদৌ ভ্যাকসিন নিয়েছে কি নিচ্ছে এও বলা মুশকিল। ঠিক আছে, ও যার ইচ্ছে আসবে, যার ইচ্ছে আসবে, যাই হোক গেল। তাহলে এবার আমি যেটা বললাম, তাহলে পেজিনেশনের বিষয়টা বোঝা গেল। পেজিনেশনের অনেক প্রভিশন আছে ছোটখাটো, এগুলো একটু দেখে নেবে, সেগুলো আমি পরে বলছি, যেগুলো মোটামুটি আমরা বেশিরভাগ বর্তমান বইয়ের ক্ষেত্রে দেখে দেখে থাকি, সেই জাতীয় কিছু আলোচনা করে দিচ্ছি, বাকি সব পরে হবে, পরে বলবো। তাহলে এইটা বোঝা গেল, ইন্দো অ্যারাবিক নিউমারালস আর প্রিলিমিনারি পেজ যদি রোমান নিউমারালসে থাকে তাহলে কিভাবে লিখতে হবে, বোঝা গেল? হ্যাঁ স্যার। এরপরে যেটা বলছি,
যে অনেক সময় বইয়ের মধ্যে কিছু ব্ল্যাঙ্ক পেজ থাকে। ব্ল্যাঙ্ক পেজ যদি থাকে এবং ব্ল্যাঙ্ক পেজটা এই মানে আননাম্বারড পেজ, ব্ল্যাঙ্ক পেজ না, আননাম্বারড পেজ। এবার আননাম্বারড পেজের মধ্যে যদি কোনো ইনফরমেশন থাকে, ভ্যালুয়েবল ইনফরমেশন থাকে, তাহলে আমরা আননাম্বারড মানে পেজগুলোকে মানে সেইটা উল্লেখ করব, আননাম্বারড পেজগুলো উল্লেখ করব। যেহেতু নাম্বারিং সেখানে করা নেই, তাহলে আমরা স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে আননাম্বারড পেজটাকে উল্লেখ করব। যেমন দেখো পেজ নাম্বার 73 একদম ওপরের যে এক্সাম্পল রয়েছে, মানে রুল তারপরে এক্সাম্পলের মধ্যে সেকেন্ড এক্সাম্পলটা দেখো। সেইখানে ইন্দো অ্যারাবিক নিউমারালসে 33টি পেজ রয়েছে। তারপরে কি বলা যায়, আননাম্বারড কি বলা যায় 31টা লিভস রয়েছে। তাই দেখো স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে 31 দিয়ে তারপরে লিভস লেখা আছে। এর থেকেও ভালো এক্সাম্পল তার পরেরটা আছে। বলছে দেখো এইখানে পেজ নাম্বার কি বলা যায়, প্রথমে 8টি আননাম্বারড পেজ আছে। এই আননাম্বারড পেজগুলো হচ্ছে প্রিলিমিনারি পেজ। তাহলে দেখো স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে 8 দিয়ে দেওয়া আছে, আর তারপরে টোটাল টেক্সচুয়াল পেজ রয়েছে 155। তাই তারপরে 155 পেজ উল্লেখ করা আছে। বুঝলে, এখানে কিন্তু অনেক রকম এক্সাম্পল দেওয়া আছে, সেইগুলোকে আমি সবগুলো আলোচনা করলাম না, কিন্তু কিছুটা তোমাদের করছি, তারপরে একটু দেখে নেবে। সবটা যে আমাদের প্রয়োজন তা নয়। এবারে দেখো পেজ নাম্বার 73 রুল নাম্বার 2.5b। এখন আমি যে রুলগুলো উল্লেখ করব সেইগুলোই আপাতত দেখে রাখো, পরে আশেপাশের গুলো একটু দেখে নেবে। দেখো রুল নাম্বার হচ্ছে 2.5b5, 2.5b5 মাঝামাঝি জায়গায় আছে। সেখানে কি বলছে দেখো, ইফ দ্য নাম্বারিং উইদিন এ সিকোয়েন্স চেঞ্জেস, as for example from Roman to Arabic numerals, ignore the numbering of the first part of the sequence। এটা বলতে কি বোঝাচ্ছে দেখো, এই বইটার মধ্যে প্রিলিমিনারি পেজ আছে রোমান নাম্বারে। রোমান নাম্বারে কোথা থেকে মানে প্রিলিমিনারি পেজ কটা রয়েছে, 1 থেকে শুরু হয়ে কততে গিয়ে শেষ হয়েছে দেখো, 10, 11, 12তে গিয়ে শেষ হয়েছে। আর যখন টেক্সচুয়াল পেজ আরম্ভ হয়েছে মানে ওরা উল্লেখ করতে শুরু করেছে, তখন 13 নাম্বার সিরিয়াল থেকে দিয়ে অ্যারাবিক নিউমারালসে 13 নম্বর সিরিয়াল থেকে শুরু করে এটা শেষ হয়েছে 176 পেজে। হলো? তাহলে এইখানে দেখো আমাদের এরিয়াটার নাম হচ্ছে এক্সটেন্ট অফ দ্য আইটেম। তাহলে ডকুমেন্টটা কত দূর অবধি বিস্তৃত, দেখো এখানে টোটাল 176 পেজ রয়েছে। তাহলে আমরা আলাদা করে আর ওই 12 মানে রোমান নাম্বার প্রিলিমিনারি পেজ সেটা রোমান নাম্বারে উল্লেখ করব না, সরাসরি আমরা লিখবো 176 পেজ। দেখো এটা বোঝা গেল কিনা? এটা পরীক্ষায় অনেক সময় এই জাতীয় জিনিসগুলো দিয়ে দেওয়া থাকে, যে টেক্সচুয়াল পেজ রয়েছে, এই প্রিলিমিনারি পেজ রয়েছে রোমান নাম্বারে, আর টেক্সচুয়াল পেজ রয়েছে অ্যারাবিক নিউমারালসে। কিন্তু রোমান নাম্বার যে সংখ্যায় শেষ হলো তার পরের সংখ্যা দিয়েই অ্যারাবিক নিউমারালস এর পেজ নাম্বার লেখা মানে দেওয়া শুরু হয়েছে, এবং একটা সার্টেন পেজে গিয়ে শেষ হয়েছে। এখানে 176 পেজে গিয়ে শেষ হয়েছে। তাহলে 176 পেজে আমরা সেটাই উল্লেখ করব। দেখো এটা বোঝা গেল কিনা? এটা অনেক সময় পরীক্ষায় দেওয়া থাকে, অনেক সময় এইটা পরীক্ষায় দেওয়া থাকে। হলো? বোঝা গেল?
হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। দেখো অনেক সময় না ভেরিয়াস সিকোয়েন্স থাকে এই সবের অনেক রকম। যেমন পেজ নাম্বার 74 এ গিয়ে দেখো একেবারে ওপর থেকে সিরিয়াল বি তে দেখো হলো। দেখো এইখানে এক্সাম্পলটা যেটা বলেছে 226, এটা হচ্ছে রোমান নাম্বারে পেজ নাম্বার রয়েছে। তারপরে 44টা পেজ রয়েছে, সেইটা মানে কি বলা যায় ভেরিয়াস সিকোয়েন্সে রয়েছে হলো। তাহলে সেইগুলোকে যোগ করে স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে দিয়ে পেজ নাম্বার হলো ভেরিয়াস সিকোয়েন্স যদি থাকে। আবার অনেক সময় যদি ওই যে ওইটা যেটা বললাম যে কি বলা যায় আননাম্বারড পেজ, এবার এই জায়গাটাই সরি আননাম্বারড পেজটা যদি থাকে সেটা যে সিকোয়েন্সে, ধরো একটা আমি বই দেখে বলছি না, এমনি আমার মেমোরি থেকে বলছি যে ধরা যাক কোনো একটা বইতে প্রিলিমিনারি পেজ 20টা রয়েছে, তারপরে 6টা আননাম্বারড পেজ, কিন্তু সেখানে কিছু ইনফরমেশন আছে রিলেটিং টু দা ডকুমেন্ট হলো, যেটা ইউজার্সদের প্রয়োজন আছে। তাহলে আমরা তারপরে টেক্সচুয়াল পেজ রয়েছে এবং টেক্সচুয়াল পেজটা শেষ হয়েছে ধরা যায় 1 থেকে শুরু হয়েছে 200-তে শেষ হয়েছে। তাহলে প্রথমে 20টা প্রিলিমিনারি পেজ আছে রোমান নাম্বারে, তাহলে দুটো এক্স দেব কমা, তারপরে 6টা আননাম্বার পেজেস আছে কিন্তু সেটার মধ্যে মানে ভ্যালুয়েবল ইনফরমেশন রয়েছে, তাহলে স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে 6 দেব, দিয়ে কমা দেব, দিয়ে 200 রোমান নাম্বারে গিয়ে এই অ্যারাবিক নাম্বারে গিয়ে টেক্সচুয়াল পেজ শেষ হয়েছে, তাহলে তারপরে দেব 200, তারপরে স্মল পি। দেখো বোঝা গেল কিনা? যে সিকোয়েন্সে থাকবে ব্ল্যাঙ্ক পেজ এই আননাম্বারড পেজ সেই সিকোয়েন্সে স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে দেব। একটা জিনিসই শুধু মাথায় রাখবে, আননাম্বারড পেজটা যদি ব্ল্যাঙ্ক পেজ থাকে তাহলে কিছু উল্লেখ করার দরকার নেই হলো, আর যদি ইনফরমেশন থাকে তবে উল্লেখ করো। দেখো বোঝা গেল কিনা? স্যার ভেরিয়াস পেজিনেশন বলতে কিরকম বলা হচ্ছে আরেকবার একটু বলে দিন। ভেরিয়াস পেজিনেশন হচ্ছে ধরা যাক মানে আহ, একটা কোনো পার্টিকুলার মানে হেডিং এ ধরা যাক এইখানে অ্যাব্রিভিয়েশন, তারপরে তোমার রয়েছে নিউমারালস, ওই যে অ্যাপেন্ডিক্স গুলো আছে না, সেখানে অ্যাব্রিভিয়েশন, নিউমারালস, গ্লসারি, অনেকগুলো জিনিস রয়েছে তো। এবার এগুলোর প্রত্যেকটারই ধরা যাক আলাদা আলাদা পেজ সিকোয়েন্স দেওয়া রয়েছে। টেক্সচুয়াল পেজ শেষ হয়ে গেল, অ্যাপেন্ডিক্স এর যেগুলো রয়েছে সেগুলোর আলাদা আলাদা সিকোয়েন্সে দেওয়া হবে, তাহলে এগুলো ভেরিয়াস পেজিনেশন। গ্লসারি এখানেতে যেরকম গ্লসারি কন্টিনিউড পেজ নাম্বার, তারপরে অ্যাব্রিভিয়েশন কন্টিনিউড পেজ নাম্বার, কিন্তু এগুলো যদি সবকটাই আলাদা আলাদা করে পেজ নাম্বার, অনেক সময় অনেক বইয়ে চ্যাপ্টার অনুযায়ী আলাদা আলাদা সিকোয়েন্স মেনটেন করা হয়, এরকম অনেক কিছু হতে পারে ভেরিয়াস সিকোয়েন্স, এই জন্য বলা হয় পেজ সিকোয়েন্স। বুঝতে পারলে? হ্যাঁ স্যার এবার বুঝেছি। হুম। তো মানে মানে অ্যাকচুয়ালি আমরা যে খুব মানে ব্যাপারটা কি বলতো, একটু বই টই না দেখলে না সবকিছুই কিরকম যেন কল্পনা কল্পনা বলেই ব্যাপারটা মাথায় থাকে। একটু আধটু বিষয়গুলো যেমন এইটার ক্ষেত্রে বলছি যে রোমান নাম্বার, তারপরে আবার অ্যারাবিক নাম্বারে 1 থেকে শুরু না হয়ে রোমান নাম্বার যেটায় শেষ হয়েছে তার পরের নাম্বার থেকেই মানে অ্যারাবিক নাম্বার শুরু হয়েছে, তাহলে আমরা লাস্ট নাম্বার অফ অ্যারাবিক লাস্ট নাম্বারটা সেটাই দেব। এটার জন্য কোনো রুল বোঝার দরকার নেই, এরিয়াটার নাম হচ্ছে এক্সটেন্ট অফ দ্য আইটেম হলো,
মানে যে এলিমেন্ট অফ ইনফরমেশনটা আমরা প্রোভাইড করছি সেটা হচ্ছে এক্সটেন্ট অফ দ্য আইটেম, আইটেম কত দূর অব্দি বিস্তৃত। তাহলে আমরা সেই ক্ষেত্রে কি দেব, কি বলা যায়, টোটাল পেজ নাম্বার যেটা আছে সেটা দেব, আলাদা করে আর রোমান নাম্বারটা দেব না। বুঝতে পারলে? এই হচ্ছে বিষয়। তাহলে বইয়ের ক্ষেত্রে আমরা পেজ নাম্বার দিচ্ছি, সিঙ্গেল ভলিউমের ক্ষেত্রে পেজ নাম্বার বা লিভস ইত্যাদি ইত্যাদি যা যে যে নাম্বারে প্রকাশ করা থাকবে সেইটা দেব। আর যদি মাল্টি ভলিউম হয় তাহলে যতগুলো ভলিউম, যদি 15টা ভলিউমের বই হয় তাহলে প্রথমে দেব ইন্দো আরাবিক নিউমারালসে 15, 15, 1, 5, তারপরে স্পেস দিয়ে স্মল ভি। বোঝা গেল? কি গো সর্বাণী, বোঝা গেল? হ্যাঁ স্যার। তারপরে হচ্ছে দীপান্বিতা, দীপান্বিতা, ও দীপান্বিতা, তুমি কি নেই এখন? হলো কাজ। অর্পিতা, অর্পিতা জানা, হ্যাঁ স্যার। বোঝা গেল? হ্যাঁ স্যার, বুঝেছি। ওই রুল গুলোর পেজ নাম্বার সব দেখে নিয়েছো তো, পরপর পরপর যেমন যেমন বলছি? হ্যাঁ স্যার। আচ্ছা, বেশ, যতটা হলো হলো। আমি কি নাম ঠিক বলেছি? দীপান্বিতা কোলে আছে না একজন তোমাদের? তো তাকে বলছি, সে তো হ্যাঁ স্যার, ও জয়েন লেফট করেছে। হয়ে গেল, মনে হলো নেটওয়ার্কের কোনো প্রবলেম হচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তো থাকে সাধারণত। যাই হোক, এই অবধি বোঝা গেল, তাই তো? আর যদি কিছু জিজ্ঞাসা থাকে বলো, তা না হলে আমি পরে আর একটা জিনিস দেখাচ্ছি। হলো, অনেক কিছু দেখার আছে, যে আমরা করবো তা নয়, হ্যাঁ কিছুটা করি। আচ্ছা, কি বললাম? হ্যাঁ, এবার বলছি, দেখো পেজ নাম্বার স্যার, 70। স্যার আপনি এবারে আমাকে ডাকছিলেন? স্যার আমার হ্যাঁ, নেটওয়ার্ক প্রবলেমের জন্য আমি লিভ হয়ে গেছিলাম। আচ্ছা, এখন কি মানে রুমে আছো না বাইরেই আছো? না না স্যার, এই আমি তো তুমি, জয়েন করেছি ক্লাস। ব্যাস ব্যাস, ঠিক আছে, আমি বলছি বোঝা যাচ্ছে যা যা বলছি? হ্যাঁ স্যার। আচ্ছা, না বুঝলেই কিন্তু জিজ্ঞাসা করে নেবে, বুঝলে? হ্যাঁ আচ্ছা, স্যার। তাহলে এবার পেজ নাম্বার 75 দেখো, পাবলিকেশন ইন মোর দ্যান ওয়ান ভলিউম। যদি মোর দ্যান ওয়ান ভলিউমে পাবলিকেশন হয় তাহলে আমরা ভলিউমের সংখ্যা দেব, দিয়ে ভি লিখবো। দেখো এখানে এক্সাম্পল হচ্ছে 3V, এটা দেওয়া আছে। হলো, এরপরে যেটা বলছে সেটা হচ্ছে, অনেক সময় এইগুলো একটু আমরা দেখি যে মাল্টি ভলিউম বই হলে আমরা সাধারণত মাল্টি ভলিউম বই আমরা সেইটা মানে সেইটা উল্লেখ করব যে কতগুলো ভলিউমের। কিন্তু আর একটা প্রভিশন রয়েছে, দেখো পেজ নাম্বার 76, পেজ নাম্বার 76, সেইখানে একদম মাথার উপরে দেখো রুল নাম্বারটা রয়েছে 2.5B20। আমি যেগুলো যেগুলো মুখে বলবো না সেইগুলো তো একটু তোমরা খাতায় লিখে নেবে রুল নাম্বারটা, সেই রুল নাম্বারটা একটু বারবার দেখে নেবে, তাহলে বইতে কিন্তু দাগ দেবে না। বইতে দাগ দেবে না, খাতার মধ্যে রুল নাম্বারটা লিখবে, পরে সেটা দেখে। বইয়ে দাগ দিতে, এই বই তৈরি করতে কিন্তু আমাদের যথেষ্ট, কি বলা যায়, মানে অসুবিধার মধ্যে এগুলো ব্যবস্থা করা হয়। জেরক্স কিন্তু করা যায় না, আইনগতভাবে এরকম পুরো বই জেরক্স করা মানে উচিত নয়, এগুলো করা যায় না। কিন্তু আমরা তাও, আমাদের নতুন বই কেনার এত টাকা নেই, তাই আমরা এইগুলো জেরক্স করছি, কিন্তু এটা একেবারেই বেআইনি কাজ। বুঝতে পারলে? একেবারেই এথিক্সের বাইরে আমরা কাজ করছি, তথাপি করছি। যাই হোক, এবার এইখানে কি বলছে, পেজ নাম্বার 2.5B20,
বলছে ইফ এ সেট অফ ভলিউম ইজ কন্টিনিউয়াসলি পেজেড। দেখো, যদি মাল্টি ভলিউম বই হয় তাহলে কেমন হতে পারে, যে প্রতিটা ভলিউমে আলাদা আলাদা পেজ হতে পারে। হলো, ফার্স্ট ভলিউম ধরা যাক প্রিলিমিনারি পেজ 20টা, তারপরে টেক্সচুয়াল পেজ 600। হলো, সেকেন্ড ভলিউম প্রিলিমিনারি পেজ 25টা, টেক্সচুয়াল ভলিউম 250। তাহলে এই রকম হতে পারে। আর একটা কি বলছে যে ইফ দ্য সেট অফ ভলিউমস ইজ কন্টিনিউয়াসলি পেজেড। একটা মাল্টি ভলিউম বই, তার প্রথম ভলিউমে প্রথমে কি বলা যায় রোমান নাম্বার রয়েছে, রোমান নাম্বার 25, তারপরে টেক্সচুয়াল নাম্বার 200-তে গিয়ে শেষ হয়েছে, তারপরে সেকেন্ড ভলিউম শুরু হয়েছে, সেটা 201 থেকে শুরু হয়ে 400-তে শেষ হয়েছে। তাহলে এইটাকে আমরা বলবো যে কন্টিনিউয়াসলি পেজ। বোঝা গেল কিনা দেখ, if a set of volumes is continuously paged, give the pagination in parentheses after the number of volumes। হলো, ignore separately page sequence of preliminary matters in volumes other than the first। কি বলছে দেখ, এখানে দুটো ভলিউমের বই, তার মধ্যে এই যে পরে যে এই যে এক্সাম্পলটা দেওয়া হয়েছে 2 ভলিউম, তারপরে ব্র্যাকেটের মধ্যে ভলিউমের পেজ নাম্বারটা বলে, দুটো ভলিউমের বই এবং এই দুটো ভলিউমের টেক্সচুয়াল পেজ গুলো হচ্ছে মানে কি বলা যায় কন্টিনিউয়াস নাম্বার দেওয়া আছে। তাহলে এখানে দুটো ভলিউম মিলে মোট 999 পেজ রয়েছে। আর এর প্রিলিমিনারি পেজ রয়েছে, প্রথম ভলিউমে প্রিলিমিনারি পেজ রয়েছে হচ্ছে তোমার 10, 20, 30, 40, 41টি পেজ। হলো, বলছে যদি এই রকম সব ভলিউমের পেজগুলো যদি কন্টিনিউয়াস দেওয়া থাকে, তাহলে তুমি ব্র্যাকেটের মধ্যে লাস্ট ভলিউমের যে পেজ নাম্বার রয়েছে, লাস্ট পেজ নাম্বার সেইটা উল্লেখ করবে। আর যদি প্রথম ভলিউমে প্রিলিমিনারি পেজ থাকে তাহলে প্রথম ভলিউমের প্রিলিমিনারি পেজ সংখ্যাটা উল্লেখ করবে। অন্যান্য ভলিউমেরও যদি প্রিলিমিনারি পেজ থাকে তাহলে সেটা ইগনোর করবে, সেটা লিখবে না, শুধু প্রথমটা লিখবে। বোঝা গেল? এবার এইখানে একটা দিয়ে দিয়েছে পেজ নাম্বার কিরকম আছে, 3টে ভলিউমের বই, পরের এক্সাম্পলটা তার কি বলা যায় পেজ নাম্বার কি আছে, প্রথমটায় রয়েছে 20টি প্রিলিমিনারি পেজ, তারপরে 1 থেকে 201। আবার পরের ভলিউমে দ্বিতীয় ভলিউমে 20টি প্রিলিমিনারি পেজ আছে, তারপরে টেক্সচুয়াল পেজ আছে 202 থেকে 513। থার্ড ভলিউমে প্রিলিমিনারি পেজ রয়েছে 21টি, আর টেক্সচুয়াল পেজ রয়েছে 514 থেকে 800। তাহলে কি হচ্ছে, প্রিলিমিনারি পেজ বিভিন্ন ধরনের বিভিন্ন ভলিউমে আছে। আমরা শুধু স্কোয়ার, এটা কিন্তু স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে সার্কুলার ব্র্যাকেটের মধ্যে বা পেরেনথেসিসের মধ্যে লিখবো কি বলা যায় ফার্স্ট ভলিউমের প্রিলিমিনারি পেজ আর লাস্ট ভলিউমের টেক্সচুয়াল পেজ 800, সেটা লিখব। বোঝা গেল? যদি একটু মনে রাখতে হবে, বুঝলে? কিন্তু সুবিধাটা হচ্ছে তোমার হাতে বই থাকবে। হ্যাঁ, তুমি যদি জায়গাটা দেখে রাখতে পারো, ব্যাপারটা যদি মনে রাখতে পারো, তাহলে যদি মনে না থাকে তাহলে বইটা খুলবে, খুলে দেখে করে নেবে। আর এরকম যদি মনে করো যে রুলের বই তো দেখাই যাবে, পুরো ক্যাটালগটাই আমি রুল দেখে দেখে লিখবো, সেটা সময় হয় না। তোমাকে বেসিক যেগুলো সেগুলো দেখে নিতে হবে বা সবই দেখে রাখতে হবে। এবার ভুলে গেলে একবার কোডটা দেখে নিতে হবে। দেখো বোঝা গেল কিনা? এবার এখানে কি বলছে যে যদি মানে কন্টিনিউয়াস পেজ হয় তাহলে আমরা এইটা উল্লেখ করব, এটা বলে দিই। পরের রুলে বলছে অপশনাল অ্যাডিশন, এটা তুমি চাইলে লিখতে পারো, নাও লিখতে পারো, এটা অপশনাল। কোন ক্ষেত্রে বলছে, প্রতিটা ভলিউম
মাল্টি ভলিউম বইয়ের প্রতিটা ভলিউমের যদি আলাদা আলাদা পেজ নাম্বার হয়, তাহলে সেইটা আমরা প্যারেনথেসিসের মধ্যে দেব। সেইটা অপশনাল অ্যাডিশন লাইব্রেরি চাইলে দিতে পারে, নাও দিতে পারে। দুটো ভলিউমের বই, তার প্রিলিমিনারি পেজ আছে, টেক্সচুয়াল পেজ আছে। আবার প্রথম ভলিউমে, দ্বিতীয় ভলিউমেও তার নিজস্ব প্রিলিমিনারি পেজ আছে, নিজস্ব টেক্সচুয়াল পেজ আছে, কন্টিনিউয়াস নাম্বার নয়। তাহলে আমরা সেটা অপশনালি স্কোয়ার এই সার্কুলার ব্র্যাকেটের মধ্যে প্রথম ভলিউমের দেখো এখানে 16টা পেজ আছে, রোমান নাম্বারে দেওয়া আছে, কমা দিয়ে 329টি তার টেক্সচুয়াল পেজ আছে। তারপরে আমরা পাংচুয়েশন কি দেব, সেমিকোলন, সেমিকোলন দিয়ে সেকেন্ড ভলিউমে প্রিলিমিনারি পেজ রয়েছে 20টি, তাহলে ডাবল এক্স দিলাম, রোমানে আছে, কমা দিয়ে টেক্সচুয়াল পেজ আছে 412টি, তাহলে 412 পেজ দিয়ে প্যারেনথেসিস শেষ করি। দেখো বোঝা গেল কিনা? এগুলো হচ্ছে পেজ নাম্বার। পেজিনেশন, পেজিনেশন বলবে না, এই যে যেটা এরিয়ার নাম যেটা আছে সেটাই স্পেসিফিক বলবে, যে নাম্বার অফ ভলিউমস অ্যান্ড অর পেজিনেশন। এই এরিয়ার বেসিক নাম হচ্ছে এক্সটেন্ট অফ আইটেম, কিন্তু বইয়ের ক্ষেত্রে হলে নাম্বার অফ ভলিউম অর পেজিনেশন। সিঙ্গেল ভলিউম বই হলে পেজিনেশন, মাল্টি ভলিউম বই হলে আমরা ভলিউমের সংখ্যা দেব। এবার মাল্টি ভলিউম বইয়ের ক্ষেত্রেও পেজিনেশন দেওয়া হয়, তাহলে সেই ক্ষেত্রে কিভাবে? যদি কন্টিনিউয়াস নাম্বার থাকে তাহলে স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে দেব, এটা মানে দেওয়ার কথা রুলে বলেই দিয়েছে। আর অপশনালি বলেছে যদি আলাদা আলাদা পেজ নাম্বার হয় বিভিন্ন ভলিউমের, তাহলে আমরা অপশনালি দেব, সেইটা স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে প্রথম ভলিউমের প্রিলিমিনারি পেজ দেব, কমা দেব, দিয়ে প্রথম ভলিউমের লাস্ট নাম্বার টেক্সচুয়াল পেজ দেব ইন অ্যারাবিক নিউমারালসে, তারপরে সেমিকোলন দেব, তারপরে সেকেন্ড ভলিউমের প্রিলিমিনারি পেজের লাস্ট নাম্বার দেব ডবল এক্স, কমা এখানে যেটা রয়েছে, আর তার লাস্ট কি বলা যায় টেক্সচুয়াল পেজ আমরা অ্যারাবিক নিউমারালসে দেব। বলতে গেলে অনেক কথা বলতে হয়, কিন্তু দেখলে এর মধ্যে এত কিছু বলার কিছু নেই। দেখো এ অব্দি হলো কিনা? বলতে বলতে আমার গলা শুকিয়ে যাচ্ছে। হ্যাঁ স্যার, বুঝেছি। বুঝেছো তো? এরপরে দেখো, তাহলে এটা হলো ফার্স্ট এলিমেন্ট অফ ইনফরমেশন, হলো মানে এক্সটেন্ট অফ আইটেম। তারপরে স্পেস কোলন স্পেস দিয়ে আদার ফিজিক্যাল ডিটেল। এই আদার ফিজিক্যাল ডিটেলস বলতে বইয়ের ক্ষেত্রে হচ্ছে পেজ নাম্বার 77-এ দেখো রুল নাম্বার 2.5C, ইলাস্ট্রেটিভ ম্যাটার। বইয়ের মধ্যে যদি ইলাস্ট্রেশন থাকে তাহলে সেইটা আমরা উল্লেখ করব ইলাস্ট্রেটিভ ম্যাটার এইভাবে। হলো বইয়ের মধ্যে ইলাস্ট্রেশন থাকে, ম্যাপ থাকে, চার্ট থাকে, পোর্ট্রেটস থাকে, ম্যাপের মধ্যে তার মধ্যে কিছু কালার থাকে, কিছু নর্মাল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকে। এই ইলাস্ট্রেটিভ ম্যাটার আমরা কিভাবে দেব সেইটা এখানে বলা। এবার দেখো একটা জিনিস, এবার একটা অন্য কিছু মানে অন্য মানে কি ক্যাটালগেরই আমরা এই যে ফিজিক্যাল ডেসক্রিপশনের মধ্যে ফার্স্ট এলিমেন্ট অফ ইনফরমেশন হচ্ছে এক্সটেন্ট অফ আইটেম। যখন প্রিন্টেড মনোগ্রাফ করছি তখন এই এক্সটেন্ট অফ আইটেমটা হচ্ছে নাম্বার অফ ভলিউমস অর পেজিনেশন। মাল্টি ভলিউম বই হলে ভলিউম সংখ্যা উল্লেখ করব, সিঙ্গেল ভলিউম বই হলে পেজিনেশন দেবো, এইটা রুলে বলে দেওয়া আছে। হলো এবার যদি আমরা কি বলা যায় একটা ফিল্ম মানে সিনেমা যে ফিল্মে থাকে সেই ফিল্মের যদি এক্সটেন্ট অফ আইটেম বলতে চাই, তাহলে
কোন ইউনিটে সেইটা আমরা প্রকাশ করব, সেখানে তো আর পেজ নাম্বার বললে হবে না, সেখানে কিসের নাম্বার বা কি তথ্যটা দেব। এই সিনেমা টিনেমা দেখো না, সেই সিনেমার তার যদি ডেসক্রিপশন দেই, তাহলে তার এক্সটেন্ট অফ আইটেম, দ্যাট ইজ দ্য ফার্স্ট ইনফরমেশন। আমি কথাটা কিন্তু ভালো মতো বুঝে নেবে, এক্সটেন্ট অফ আইটেম। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি তথ্য প্রোভাইড করব? স্যার Time? তার টাইমটা টাইম কত মিনিটে কত সেটা ঘন্টা স্যার ধরে ডিউরেশন। ডিউরেশনটা আমরা উল্লেখ করব, যে সিনেমার ডিউরেশন। সিনেমা টিনেমা দেখো, তাতে কি সব সব সিনেমায় ডিউরেশন বলা থাকে? হলো সিনেমার যে প্রথম যে ইটা আসে না, যেটা ওই যে কি যেন বলে, ওই কি মানে মানে এই যে তাদের যে বোর্ড আছে, সেই বোর্ডের একটা সার্টিফিকেট মতো থাকে, সেখানে সিনেমার নাম, কবে হয়েছে, কতদিন পর্যন্ত ভ্যালিডিটি, তারপরে সেইখানে কি দেওয়া থাকে, কিসের তথ্য দেওয়া থাকে, ডিউরেশন না অন্য কিছু? হ্যাঁ, এই তো, বাহ, সুন্দর উল্লেখ করলে। কতগুলো রিলে আছে, এই রিলটা কিন্তু আবার যে সবকটারই মেজারমেন্ট সমান তা নয়। হলো এই যেমন আমরা আমাদের বয়সকালে যখন আমরা সিনেমা দেখেছি, মানে তোমাদের বয়স টয়সে, তখন অনেক সময় দেখেছি যে ইংরেজি বইয়ে রিল কিন্তু রিল সংখ্যা কম, কিন্তু ডিউরেশনটা মোটামুটি, মানে তুমি যদি রিলের পয়েন্ট অফ ভিউতে দেখো, তাহলে কিন্তু হিন্দি সিনেমার সাথে আর এই ইংলিশ মানে সিনেমা বা ফিল্মের সঙ্গে কিন্তু এক পার আমরা তখন দেখতাম না। সেই জন্য বললাম। কিন্তু এখন যেটা বিষয়টা, এখন কিন্তু নর্মালি, যদিও ওখানে ডিউরেশনটা লেখা থাকে কিনা ওই সার্টিফিকেট আমার মনে পড়ছে না, কিন্তু যখন তুমি এই যে এমনি সাধারণভাবে কোনো সিনেমা সম্পর্কে যখন রিভিউ দেয়, তখন কিন্তু ডেফিনেটলি ডিউরেশনটাই উল্লেখ করা থাকে, নট বাই দ্য রিল। হলো, কিন্তু এইটা ওই জাতীয় জায়গায় দেওয়া থাকে। তাহলে এইটা আমাদের মাথায় রাখতে হবে, যে ধরনের ফিজিক্যাল আইটেমের আমরা ডেসক্রিপশন দিচ্ছি, তার পয়েন্ট অফ ভিউতে ফিজিক্যাল ডেসক্রিপশনটা আমরা দেব। আমার এটা বলার উদ্দেশ্য হচ্ছে এইটা, আমরা যে ধরনের ডকুমেন্টের আমরা ডেসক্রিপশন দিচ্ছি, সেই জাতীয় ডকুমেন্টেরই কিন্তু আমাদের ডেসক্রিপশন, তার রেলিভেন্ট রিলেটেড ইনফরমেশন আমরা প্রোভাইড করি। তাহলে বইয়ের ক্ষেত্রে পেজিনেশন অর ভলিউম, এটা উল্লেখ করব। তাহলে সেইগুলো বলা হলো। এরপরে রয়েছে যে আদার ফিজিক্যাল ডিটেলস, অন্য ফিজিক্যাল ডিটেলস কিছু বইটার ক্ষেত্রে যেটা রয়েছে সেটা লিখব। তাহলে আদার ফিজিক্যাল ডিটেলস এর মধ্যে বইয়ের ক্ষেত্রে, প্রিন্টেড মনোগ্রাফস এর ক্ষেত্রে হচ্ছে ইলাস্ট্রেটিভ ম্যাটার। এই ইলাস্ট্রেটিভ ম্যাটারটা একটু দেখে নাও। কি বলছে, গিভ আই ডবল এল, মানে ইলাস্ট্রেশন যদি থাকে তাহলে আই ডবল এল দেবো অ্যাজ ইলাস্ট্রেটেড। কি বলছে, ফর অ্যান ইলাস্ট্রেটেড প্রিন্টেড মোনোগ্রাফস আনলেস দ্য ইলাস্ট্রেশনস আর অল অফ ওয়ান or more of the particular types mentioned in 2.5c2। এবার ইলাস্ট্রেশন কিন্তু একটা মানে কি বলা যায়, জেনেরিক টার্ম হিসেবে বলা যায়। যেমন বইয়ের মধ্যে যদি ছবি থাকে, ছবি বলতে মানে ধরা যায় সাইন্টিফিক ডকুমেন্টে তার যে যে ছবি হলো সেইটা হতে পারে। তারপরে কোনো মানে হিস্টোরিক্যালি হলে সেই হিস্টোরিক কোনো একটা ঘটনা বা তার ছবি হতে পারে। তারপরে স্ট্যাটিস্টিক্যাল টেবিল হতে পারে। তারপরে তার স্ট্যাটিস্টিক্যাল মানে যে সমস্ত প্রেজেন্টেশন, যে ডায়াগ্রাম ইত্যাদি, সেইগুলো হতে পারে। তার মধ্যে ম্যাপ আকারে থাকতে পারে। এই রকম যদি বিভিন্ন ধরনের আইটেম সেখানে থাকতে পারে, তো সবটাই হচ্ছে ইলাস্ট্রেশন। কি বলছে, গিভ ইল ফর অ্যান ইলাস্ট্রেটেড প্রিন্টেড মোনোগ্রাফস আনলেস দ্য ইলাস্ট্রেশন আর অল অফ or more of the particular types mentioned এটা।
যদি বিভিন্ন ধরনের ইলাস্ট্রেশন সংক্রান্ত মানে সেম টাইপ অফ ইলাস্ট্রেশন একটা বইয়ের মধ্যে থাকলে আমরা শুধু ইলাস্ট্রেশনই রাখতে পারি, অথবা আমরা যদি বিভিন্ন টাইপ অফ ইলাস্ট্রেশন হয়, ম্যাপস থাকে, পোর্টস থাকে, তাহলে সেইগুলোকে আমরা আলাদাভাবে উল্লেখ করতে পারি। হলো, তাহলে এখানে কি বলছে যে আমরা সেই ইলাস্ট্রেশনটা আমরা কিভাবে লিখবো? দেখো পেজ নাম্বার 237 পেজ, তারপরে স্পেস কোলন স্পেস দিয়ে আই ডবল এ। হলো, এবার ইলাস্ট্রেশনের মধ্যে যদি আরো বিভিন্ন টাইপের থাকে, তাহলে আমরা সেইগুলো যদি মনে করি খুব অ্যাপ্রোপ্রিয়েট, তাহলে আমরা আলাদা করে উল্লেখ করব, অথবা শুধু ইলাস্ট্রেশন কথাটাই রাখবো। তাহলে যদি শুধু ইলাস্ট্রেশন রাখি তাহলে ওইভাবে রাখবো, আর যদি বিভিন্ন টাইপ অফ ইলাস্ট্রেশনসটাকে যদি আলাদা করে মানে সেটা যথেষ্ট গুরুত্বপূর্ণ আকারে সেখানে প্লেস করা রয়েছে তাহলে আলাদা করে। তাহলে এইবার দেখো সেই ক্ষেত্রে কিভাবে লিখবো। বলছে যদি জেনারেল মানে ইলাস্ট্রেশন বিষয়টা যদি আমরা মনে করি যে উল্লেখ করব, তাহলে সেটা প্রথমে উল্লেখ করব, তারপরে বাকি যত ধরনের জিনিস থাকবে তার সেইগুলোকে অ্যাব্রিভিয়েশন ফর্মে আমরা নেব, এবং এই মানে অ্যাব্রিভিয়েট ফর্মে আমরা অ্যালফাবেটিক্যাল অর্ডারে আমরা সেটা সাজাবো। হলো, এবার দেখো এইখানে এই যে 2.5C2 এইটা একটু এই প্যারাগ্রাফটা একটু দেখো। বলছে ইফ দ্য ইলাস্ট্রেশনস আর অল অফ ওয়ান অর মোর অফ দ্য ফলোইং টাইপ অ্যান্ড আর কনসিডার টু বি ইম্পর্টেন্ট। বারবার করে বলছি, যদি তুমি মনে করো যে আলাদা আলাদা করে দেওয়ার কথা তাহলেই তুমি সেটা উল্লেখ করবে। গিভ দ্য অ্যাপ্রোপ্রিয়েট টার্ম অর অ্যাব্রিভিয়েশন ইন দিস অর্ডার, এই অর্ডার অনুযায়ী রাখবে। বলছে যে কোর্স অফ আর্মস, কমা, তারপরে ফেসিমেলস, ফর্ম, জিওলজিক্যাল টেবিলস, ম্যাপস, মিউজিক, প্ল্যান্টস, পোর্ট্রেট, এগুলো কিন্তু দেখো এগুলো সবই কিন্তু অ্যালফাবেটিক্যাল অর্ডারে দেওয়া। হলো অ্যালফা, তাহলে আমাদের মাথায় রাখতে হবে যে অ্যালফাবেটিক্যাল অর্ডারে আমরা। বলছে যে সিঙ্গেল আর গ্রুপ পোর্ট্রেটস ইউজ ফর বোথ সিঙ্গেল অ্যান্ড গ্রুপ পোর্ট্রেটস, পোর্ট্রেটস যদি থাকে তাহলে আমরা এইভাবে আমরা এগুলোকে পর 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 অ্যালফাবেটিক্যাল অর্ডারে উল্লেখ করি। বলছে ইফ অনলি সাম অফ দ্য ইলাস্ট্রেশনস বিলং টু দিস টাইপ গিভ ইল ফার্স্ট, যদি দেখা যায় বিভিন্ন ধরনের আছে, তার মধ্যে ছোট ছোট করে বিভিন্ন ধরনের আছে, তাহলে সেইগুলোকে শুধু ইলাস্ট্রেশন হিসেবে বলো। আর যদি কিছু গুরুত্বপূর্ণ ম্যাপ, পোর্ট্রেট ইত্যাদি থাকে তাহলে সেইটাকে আলাদা করে উল্লেখ করো। তাহলে এরকম যদি উভয় কম মানে এরকম ভাবে আমার লেখার কথা ভাবতে হয় যে ইলাস্ট্রেশনটা উল্লেখ করার দরকার আছে, তারপরে ম্যাপ এটা বলবো। তাহলে দেখো এখানে এক্সাম্পল রয়েছে যে 3 পেজ, তারপরে স্পেস কোলন স্পেস ইলাস্ট্রেশন, তারপরে ম্যাপস আমরা দিচ্ছি। যদি মনে করি যে ইলাস্ট্রেশন নেই বা সেটা মানে আদার দ্যান ম্যাপ বলে কিছু নেই, তাহলে আমরা শুধু ম্যাপস দিলাম। এবার যদি দেখা যায় যে ম্যাপসও আছে, পোর্ট্রেটসও আছে, তাহলে আমরা ম্যাপও দেব আর কমা দিয়ে পোর্ট্রেটস দেব, এইভাবে আমরা লিখব। হলো, যদি কালার ইলাস্ট্রেশন হয়, পুরোটাই যদি কালার হয়, তাহলে কালারের জন্য অ্যাব্রিভিয়েটেড ফর্ম দেখো তারপরে রুলটা 2.5C3 কল ইল কালার ইলাস্ট্রেশন। তারপরে ইলাস্ট্রেশন আছে নর্মাল ভাবে, তারপরে ম্যাপ আছে, ম্যাপটা হচ্ছে কালার, তাহলে COL ডট ম্যাপস, কালার ম্যাপস। পোর্ট্রেটস আছে, পোর্ট্রেটস এর মধ্যে সব কিছু পোর্ট্রেটস কালার, তাহলে উইদিন ব্র্যাকেটে সাম কালার। এবার যদি ম্যাপ কিছু ম্যাপ কালার থাকে তাহলে ম্যাপস লিখে উইদিন ব্র্যাকেটে সাম কালার। তারপরে যদি পুরোটাই কালার থাকে তাহলে COL দিয়ে ম্যাপ বা COL পোর্টস, COL প্ল্যান্স, COL মানে কল ডট তারপরে ইলাস্ট্রেশন। ব্যাপারগুলো বোঝা গেল? যদি পুরোটাই থাকে কালার তাহলে কালারটা আগে লিখবো, তারপরে যে যে জিনিস সেটা লিখবো। আর যদি কিছু থাকে তাহলে সেই টাইপসটা লিখবো, লিখে ব্র্যাকেটের মধ্যে সাম কালার এটা উল্লেখ করব। দেখো এইটুকুই একটু ভালো মতো দেখবে। এবার যদি দেখা যায় যে বইটার মধ্যে প্রচুর ইলাস্ট্রেশন,
তাহলে দেখো একদম লাস্ট রুলটা, মানে এই পেজের লাস্ট রুল রয়েছে 2.5C6। দেখো অল ইলাস হলো চিফলি ম্যাপ, অধিকাংশ ম্যাপ এইরকম যদি থাকে তাহলে আমরা এটা এইভাবে উল্লেখ করব। হলো, তারপরে হচ্ছে ডাইমেনশন। এবার এক্স এই কি যেন ফিজিক্যাল ডেসক্রিপশনের মধ্যে প্রথমটা হচ্ছে এক্সটেন্ট অফ আইটেম, দ্বিতীয়টা কি হলো, দ্বিতীয়টা হচ্ছে আদার, একদম দেখে নাও ওই যে সেকেন্ড লেভেল অফ ডেসক্রিপশনে যা বলা আছে, এই Other টেক্সট physical এরিয়া, details. এক্সটেন্ট অফ দ্য আইটেম, আদার ফিজিক্যাল ডিটেলস, তারপরে ডাইমেনশন। এবার ডাইমেনশন হলো, ডাইমেনশন বইয়ের ক্ষেত্রে সাধারণভাবে ডাইমেনশন বলতে বইয়ের সাইজটা আমরা বলে থাকবো। হলো, এবার সাইজ বলতে গিয়ে কি বলছে, যে বইটার সাইজ আমরা সব সময় সেন্টিমিটারে উল্লেখ করি। অবশ্যই জানো, আমরা এখন আমাদের যদি সাইজ বলি হাইট, মানে নর্মালি যদি বলি হাইটটা, তাহলে কিন্তু আমরা এখনো কিন্তু সেই ফুট আর ইঞ্চিতে প্রকাশ করি, কিন্তু তা নয়। আমাদের সব সময় প্রকাশ করার দরকার হচ্ছে সেন্টিমিটার আর মিটারে, মনে থাকবে। তাহলে আমরা এখানেও সাইজটা সেন্টিমিটার বা মিটারে দেব। আর কি বলছে, যদি ফ্র্যাকশন হয় তাহলে আমরা নেক্সট মানে সেটা রাউন্ড ফিগারে যাব। রাউন্ড ফিগারে বলতে দেখো এখানে তোমার ডাইমেনশনের মধ্যে রুল নাম্বার 2.5D1, পেজ নাম্বার 78, তার সেকেন্ড লাইনটা দেখো, যে 17 সেকেন্ড লাইনের মাঝখানে দেখো 17.2 সেন্টিমিটার গিভস 18 সেন্টিমিটার। তার মানে 17.1 সেন্টিমিটার হলো 18 সেন্টিমিটার দেবো, 17.9 সেন্টিমিটার হলো 18 সেন্টিমিটার দেবো, মানে নেক্সট সেন্টিমিটারে, হায়ার সেন্টিমিটারে আমরা নিয়ে যাব। হলো, আমরা সাধারণভাবে শুধু কি বলা যায়, এই যে কি বলা যায়, লম্বা চওড়া হলো, সেই যে সাইজটা দেব তার মধ্যে সাধারণভাবে আমরা শুধু লম্বাটা দেব, চওড়াটা দেব না সাধারণভাবে। কিন্তু দুটো ক্ষেত্রে যদি শুধু মানে আমরা লম্বাটা দেই, সাইজটা দেই, তাহলে ধরা যাক 20 সেন্টিমিটার, তাহলে 20 লিখবো, লিখে সিএম দেব। দেখো এই শেষের দিকে, ওই পেজের শেষের দিকে রুল নাম্বার 2.5E1, দেখো এখানে পেজ নাম্বার, তারপরে ইলাস্ট্রেশন, তারপরে সেমিকোলন দিয়ে 21cm হলো, 21cm দেওয়া আছে, এটা হচ্ছে সাইজ আমরা উল্লেখ করব। ঠিক আছে, এবার যদি কি বলছে যে 21.6 হয়, তাহলে 22 সেন্টিমিটার উল্লেখ করব। আমরা সাধারণভাবে হাইটটা উল্লেখ করব। আর কি বলছে, উইড বা চওড়াটা আমরা উল্লেখ করব দুটো কন্ডিশন। কি, যদি বইটা অড সাইজ হয়। এবার অড বলতে কি বোঝায়, অড বলতে কি বোঝায়, যেটা নরমাল নয়। এবার সেই অড সাইজ, এবার বাকিটা নিজের বুঝে নিতে হবে। নিজে অনেক সময় দেখা যায় না, খুব তাল পাতার সেপাই আমরা বলি, একটা মানুষ খুব রোগা, টিংটিঙে লম্বা, তাহলে আমরা বলে থাকি, মানে তার দিকে আমাদের নজরটা যায়, কেন যায়, সে অড মানে খুবই রোগা। হলো, যদি খুব লম্বা হয় তার সাথে চেহারাটাও যদি ঠিক ঠিক মতো হয় তাহলে বেশ ভালো লাগে। আর যদি খুব লম্বা, টিংটিঙে চেহারা। আর একটা হচ্ছে সার্কাসের যে জোকাররা থাকে, তাদের সাইজটা মানে তারা ছোট সাইজের হয়, তাহলে সেটাও কিন্তু নরমাল নয়, অড সাইজ। তাহলে আমাদের যদি অড সাইজ হয় বইয়ের ক্ষেত্রে, তাহলে দুটো উল্লেখ করব। এটা উল্লেখ করার পেছনে উদ্দেশ্যটা হচ্ছে, আমরা শেলভে যে বই রাখবো, তাহলে শেলভের যে মেজারমেন্টটা হবে, অর্থাৎ শেলভের প্রতিটা শেলভের আমরা উচ্চতাটা কতটুকু করে রাখবো। অনেক সময় দেখবে যে আমাদের উচ্চতা, আমরা সাধারণত একটা স্ট্যান্ডার্ড উচ্চতা বলি, কিন্তু অনেক সময় হয় আমার যদি অতটা দরকার না পড়ে, আমি যদি উচ্চতাটাকে একটু কমিয়ে দিতে পারি, তাহলে কিন্তু সেখানে অনেক
আরো একটা হয়তো তাক আমরা বাড়াতে পারবো, তাহলে আমরা অনেক বেশি পরিমাণ বই রাখতে পারবো। তোমরা হয়তো খেয়াল করে দেখেছো কিনা, এখনকার দিনে কিন্তু এই যে বুক শেলফস গুলো সাধারণভাবে ফিক্সড এরকম র‍্যাক দিয়ে দেওয়া থাকে না, সেগুলো এই যে স্টিলের ক্ষেত্রে মানে এগুলো দেখা যায় যে সেগুলো মানে ওটার মধ্যে কি বলা যায় হোল্ড করা থাকে। আমরা কিন্তু তাকগুলোকে বাড়াতে পারি, কমাতে পারি আমাদের প্রয়োজন মতো। দেখেছো তো এরকম এখন প্রচুর বাড়িতেও রাখে অনেকেই, আর লাইব্রেরি গুলো রাখে, অফিস কাচারি গুলো রাখে। তাহলে তারা সেই অনুযায়ী শেলফের সাইজটা ছোট বড় করে। সেই কারণেই হ্যাঁ, আবার অনেক সময় আছে কেউ ইউজার্সরা যে ব্যবহার করবে তাদের সাইজের বিষয়টা অনেক সময় অড সাইজ হলে তারা সেইভাবে সেটাকে কনসিডার করবে তার প্রয়োজনের রেখে। তাহলে বিষয়টা কি হলো যে আমরা সাইজটা সাধারণভাবে সেন্টিমিটারে উল্লেখ করব ডাইমেনশন, এবং সেটা আমরা ফ্র্যাকশন কখনোই ইউজ করব না। আমরা সেইটা কি বলা যায় হায়ার সেন্টিমিটারে নিয়ে যাব। আর একটা কথা হচ্ছে এই বইয়ের সাইজটা কত, সেটা কিন্তু কোনো বইয়ের ভেতরের তথ্য থেকে পাওয়া যায় না। সেই সাইজটা আমরা কিভাবে দেখব? আমরা আমাদের স্কেল দিয়ে আমরা লাইব্রেরিতে যখন আমরা ক্যাটালগ করব তখন মেপে নেব। ঠিক আছে? তাহলে স্কেল দিয়ে সেন্টিমিটার আমরা মেপে নেব, নিয়ে আমরা সেইটা বলব। ঠিক আছে? এবার বলছে যদি দেখা যায় যে কি বলা যায় দেখবে রুল পয়েন্ট 2.5D2 ডাইমেনশনের মধ্যে সেকেন্ড রুলটা আছে। অর্থাৎ সেইখানে কি বলছে যে দুটো, আমি এটাকে একটু আমার নিজের ভাষায় বলছি, যে দুটো কন্ডিশনে আমরা লম্বা এবং চওড়া আর সবসময় আমরা লম্বাটা হাইটটা প্রথমে রাখবো, তারপরে চওড়া দেবো যদি চওড়াটা দেই। তাহলে সেই ক্ষেত্রে কি বলেছি অড সাইজ। অড সাইজ কখন বলবো? যদি দেখা যায় লম্বা যত তার হাফেরও কম যদি চওড়া হয়। বাটা মাথায় রাখো, লম্বা যতটা, লম্বা হচ্ছে 20 সেন্টিমিটার, তার হাফেরও কম যদি চওড়া হয়, অর্থাৎ তার চওড়া যদি 8 সেন্টিমিটার হয়, তাহলে হাফ হচ্ছে 10, তার থেকেও কম 8 সেন্টিমিটার, তাহলে আমরা 10 × 8 cm এইভাবে সাইজটা দিই, ডাইমেনশন বা সাইজ। আর কি বলছে যদি লম্বার থেকে চওড়া বেশি হয় তাহলে দেব। তাহলে লম্বা হচ্ছে 20 সেন্টিমিটার, তার যদি চওড়া হয় 25 সেন্টিমিটার, 22 সেন্টিমিটার, 21 সেন্টিমিটার, যাই হোক না কেন, তাহলে লম্বাটা দেব, দিয়ে ইনটু দিয়ে আমরা চওড়াটা দেব। দেখো এখানে দুটো এক্সাম্পল দেওয়া রয়েছে, 20 × 8 cm, অর্থাৎ এটা হাফেরও কম, আর পরেরটা দেওয়া আছে 20 × 32 cm, তাহলে চওড়াটা লম্বার থেকেও বেশি, তাহলে সেইটাই দেওয়া। আর এইখানে সাইজটা যখন উল্লেখ করব তখন যেটা বেশি সেটা আগে দেব না, সবসময় আগে লম্বাটা দেব, তারপরে ক্রস সাইন দিয়ে তারপরে চওড়াটা দেব। এই হচ্ছে ডাইমেনশন হলো। তারপরে বলছে যে এইটা কিন্তু এই যে কি বলা যায় অ্যাকম্প্যানিং মেটেরিয়ালস, তারপরে আর একটা জিনিস রয়েছে অ্যাকম্প্যানিং মেটেরিয়ালস, এই ফিজিক্যাল ডেসক্রিপশনের মধ্যে লিখতে হবে। অর্থাৎ আমরা যে ডকুমেন্টের আমরা যে আইটেমের ডেসক্রিপশন করছি সেই আইটেমটা একটা ফিজিক্যাল ফর্মে আছে, সেটা ছাড়া যদি তার সাথে আরো অন্য কিছু থাকে সঙ্গে, তাহলে সেইটাকে আমরা বলবো অ্যাকম্প্যানিং মেটেরিয়ালস। অর্থাৎ অ্যাকম্প্যানিং পার্সন বলতে বোঝাচ্ছে কি, তুমি কোথাও বেড়াতে যাচ্ছ, তোমার সঙ্গে তুমি একজন সঙ্গী নিলে, তোমার স্ত্রীকে মানে হাজবেন্ড ওয়াইফের মধ্যে সেটা মানে হাজবেন্ড তার স্ত্রীকে সঙ্গে নিয়ে যেতে পারে, আচ্ছা ওয়াইফ তার হাজবেন্ডকে সঙ্গে নিয়ে যেতে পারে, তাহলে হলো তিনি হচ্ছেন তার অ্যাকম্প্যানিং পার্সন। আবার অনেক সময় রয়েছে যে বন্ধু বান্ধব ইত্যাদি নিয়েও যা মানে মানে করা হয়, তাহলে মানে মূল যে ব্যক্তি তার সঙ্গে আর একজন যিনি থাকবেন, তাহলে সেইটাকেই বলা হচ্ছে অ্যাকম্প্যানিং পার্সন। তাহলে আমরা মানে এই বইয়ের ক্ষেত্রে বইটা হচ্ছে মূল আইটেম, তার সাথে যদি তাকে
তার ব্যবহারের সুবিধার্থে যদি আরো কিছু ফিজিক্যাল আইটেমে কোনো কিছু যদি দেওয়া থাকে, তাহলে সেইটাকে আমরা অ্যাকম্প্যানিং ম্যাটেরিয়াল হিসাবে কনসিডার করব। যেমন বইয়ের ক্ষেত্রে, যেমন বইয়ের সঙ্গে একটা সিডি দেওয়া রইলো, তাহলে এটা হলো অ্যাকম্প্যানিং ম্যাটেরিয়াল। বইয়ের সাথে একটা ইউজার্স ম্যানুয়াল দেওয়া হলো, কিভাবে সেটা ব্যবহার করবে তার জন্য একটা আলাদা ম্যানুয়াল দেওয়া হলো, তাহলে ইউজার্স ম্যানুয়ালটা হচ্ছে অ্যাকম্প্যানিং ম্যাটেরিয়াল। তাহলে এই অ্যাকম্প্যানিং মেটেরিয়ালসটা আমরা উল্লেখ করব। যেমন কিভাবে উল্লেখ করব, দেখো পেজ নাম্বার 2.5E1, give the details of accompanying materials as instructed in 1.5E। 1.5E তে আমরা পড়ে যাচ্ছি, তার আগে একটু দেখে নেই কি কি ধরনের অ্যাকম্প্যানিং মেটেরিয়ালস এখানে উল্লেখ করেছে। তাহলে প্রথমে মানে টেক্সচুয়াল পেজ, তারপরে কোলন দিয়ে স্পেস দিয়ে এখানে ইলাস্ট্রেশন আছে, তাহলে ইলাস্ট্রেশন দিয়েছে। ILL এর পরে কিন্তু ডট, যেহেতু অ্যাব্রিভিয়েট করা হয়েছে তার জন্য ডট, তারপরে সেমিকোলন স্পেস দিয়ে আমরা সাইজ দেব, তাহলে 21 সেন্টিমিটার। এবার তারপরে বলছে যে বইটার সঙ্গে একটা আনসার বুক যুক্ত, মানে তার সঙ্গে রয়েছে, আনসার করেও সেটা আলাদা করে দেওয়া আছে, তাহলে +1 আনসার বুক। তারপরে কি বলছে যে মানে অনেক সময় হয় যে সাউন্ড ডিস্ক যদি থাকে, তারপরে কোনো যদি ভিডিও থাকে, এই সিডি সঙ্গে থাকে, তাহলে যেগুলো থাকবে সেটা প্লাস দিয়ে সেটা লিখবো। কিন্তু সেই ক্ষেত্রে বলে দিয়েছে 1.5E তে যেতে, তাহলে একবার একটু 1.5E তে আমরা যাই, 1.5E তে যাই, 1.5E, 1.5, 1.5E, সিডি হলো 1.5E। দেখো এইখানে রয়েছে পেজ নাম্বার 45, একদম উপরে রয়েছে accompanying material। Give details of accompanying materials, see glossary appendix D, one of the following। কি বলছে, মেক এ সেপারেট এন্ট্রি অর মেক এ মাল্টি লেভেল ডেসক্রিপশন, আর বলছে কি মেক এ নোটে দিতে পারো, তুমি নোটে দিতে পারো। দেখো এখানে রয়েছে অ্যাকম্পানিড বাই বলে, যদি দেখা যায় যে আরেকটা একেবারে বিশেষ ধরনের কিছু রয়েছে, তাহলে আমরা নোট সেকশনে রাখতে পারি। আমরা কি করতে পারি, যে ডেসক্রিপশনে আমরা সেটাকে উল্লেখ করে দিতে পারি, হলো। হুম, তো এইভাবে অ্যাকম্পানিং মেটেরিয়ালস আমরা দিয়ে থাকবো। তাহলে এই অ্যাকম্পানিং মেটেরিয়াল যা থাকবে বইয়ের সঙ্গে, সেইটা আমরা প্লাস সাইন দিয়ে, অর্থাৎ ডাইমেনশন লেখার পরে প্লাস সাইন দেব, দিয়ে আমরা অ্যাকম্পানিং মেটেরিয়ালস কিছু থাকলে সেইটা দিয়ে দেব। যেমন অনেক সময় আছে বইয়ের সঙ্গে একটা ম্যাপ দেওয়া, তাহলে অ্যাকম্পানিং মেটেরিয়ালস হচ্ছে +1 ম্যাপ। যদি বইটার সঙ্গে কোনো গাইড বুক থাকে, তাহলে প্লাস অ্যাকম্পানিং মেটেরিয়ালস 1 গাইড। যদি তার সাথে কোনো ম্যানুয়াল থাকে, তাহলে অ্যাকম্পানিং মেটেরিয়ালস হিসেবে প্লাস সাইন দিয়ে 1 ম্যানুয়াল বলে আমরা সেটা উল্লেখ করি। তাহলে এই হচ্ছে অ্যাকম্পানিং মেটেরিয়ালস দেওয়ার হচ্ছে নিয়মটা। তাহলে এই ফিজিক্যাল ডেসক্রিপশন এরিয়াতে আমরা কি কি তথ্য দিচ্ছি? প্রথম তথ্যটা দিচ্ছি এক্সটেন্ট অফ দ্য আইটেম। বইয়ের ক্ষেত্রে সেটা ভলিউম নাম্বার অর পেজিনেশন দেবো। যদি মাল্টি ভলিউম বই হয় তাহলে পেজিনেশন দেবো। আর যদি সিঙ্গেল ভলিউম বই, এই মাল্টি ভলিউম যদি বই হয় তাহলে আমরা প্রথমে ভলিউম সংখ্যা লিখবো। আর যদি সিঙ্গেল ভলিউম বই হয় তাহলে আমরা বইয়ের কি বলা যায় পেজিনেশনটা উল্লেখ করব, এবং সেখানে প্রিলিমিনারি কি বলা যায় টেক্সচুয়াল পেজ, এরকম বিষয়টাকে আমাদের একটু গন্ডগোল করে ফেললাম ওই করে বলতে বলতে। তাহলে অ্যাকম্পানিং মেটেরিয়ালস আমরা দেখব যে একটা বইয়ের সঙ্গে যদি ইউজার্স ম্যানুয়াল থাকে, কোনো ম্যাপ থাকে, কোনো গাইড বুক থাকে, কোনো সাউন্ড ডিস্ক থাকে, যদি সিডি থাকে, হলো, মানে যা থাকবে আমরা সেইটা প্লাস দিয়ে
অ্যাকম্পানিং মেটেরিয়ালস হিসাবে দেখাবো। যেমন এইখানে দেখো পেজ নাম্বার 45-এ 1 সেট অফ টিচার্স নোট, তারপরে 7 ম্যাপস, তারপরে +2 কম্পিউটার ডিস্ক, তারপরে প্লাস দিয়ে 1 অ্যাটলাস, তারপরে প্লাস দিয়ে 1 প্যাম্পলেটস, তারপরে প্লাস দিয়ে 3 সাউন্ড ক্যাসেটস, তারপরে প্লাস দিয়ে 1 সেট অফ ইউজার্স নোট, ইউজার্স ম্যানুয়াল, এরকম যা থাকবে সেটাই আমরা প্লাস সাইন দিয়ে অ্যাকম্পানিং মেটেরিয়ালস হিসাবে সেটা উল্লেখ করব। তাহলে এটা গেল 5th এরিয়া। এরপরে হচ্ছে 6th এরিয়া। তা আজকে 5th এরিয়া অবধি থাক। আগামী দিনকে আমি কালকে আমি এই শোনো, সোমবার দিনকে আমি হয়তো ক্লাস নিতে পারবো না, বা সেটা আমি সোমবার দিনকে তোমাদের জানিয়ে দেব 10টার মধ্যে। যদি ক্লাস নিতে পারি তাহলে লিংক দিয়ে দেবো, আর তা নাহলে বলবো নিতে পারবো না। আর এখন যেহেতু অনলাইন আর আমার অনেক ক্লাস নিতে হবে, তাহলে আমি কালকে সানডে যদিও, তাও কালকে আমি ক্লাস 11:30টার থেকে যেমন নেই তেমনি কালকে আমি ক্লাস লিংক আবার পাঠিয়ে দেবো সকালবেলা। আজকে তাহলে এ পর্যন্ত থাক, ঠিক আছে? বলো তাহলে আজকে হ্যাঁ স্যার। হচ্ছে। তো এবার একটু দেখে নেবে, দেখে নিয়ে কিছু মানে পয়েন্ট মানে কিছু জানার থাকলে পরে সেগুলোকে। কি সুমিত কিছু বলবে? না স্যার, বললাম ঠিক আছে স্যার, দেখে নিই, তারপর নেক্সট দিন কোনো প্রবলেম থাকলে বলবো। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্তই থাক। হুম, তাহলে আমি ওকে স্যার, বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ থ্যাংক হ্যাঁ ইউ স্যার। হ্যাঁ, বেরিয়ে যাচ্ছি।